আমি সেলিনা। আমার বিয়ে হয়েছিল 18 বছর বয়সে। রফিক ছিল আমার স্বামী, হাসি খুশি পারিশ্রমিক। বিয়ের 1 বছরের মাথায় সে মালয়েশিয়া চলে গেল কাজের জন্য। বলল, কয়েক বছর কষ্ট করবি, তারপর তোরা রাজকীয় জীবন পাবি। প্রথম দিকে প্রতিদিন ফোন করত, সকালে উঠেই খবর নিত, রাতে ভিডিও কল দিয়ে আমার মুখ দেখত। আমি ভাবতাম এই মানুষটা আমাকে খুব ভালোবাসে। কিন্তু ধীরে ধীরে ফোন আসা কমে গেল। সপ্তাহে একবার, মাসে একবার, তারপর কখন যে কয়েক মাস কেটে যেত টেরই পেতাম না। আমি গ্রামে একা, বাবা মা নেই, শ্বশুর শাশুড়ি আলাদা থাকে। একদিন বান্ধবী খবর দিল, তুই রফিক ভাইয়ের নতুন ছবি দেখছিস? দেখি রফিক দেখি রফিক এক বিদেশি মহিলার কাঁধে হাত রেখে হাসছে। নিচে লেখা, মাই লাভ। আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। পরে শুনলাম সে নাকি ওদেশে বিয়েও করে ফেলেছে। আমি বুঝলাম টাকা দিয়ে বাড়ি হয়, কিন্তু ঘর হয় না। প্রথম কয়েক সপ্তাহ ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম, কিন্তু গ্রামের মানুষের করুণার চোখে তাকানো সহ্য হয়নি। একদিন এক লোক সাহায্যের নাম করে ইঙ্গিতপূর্ণ কথা বলল, তখনই বুঝলাম একলা মেয়ের দিকে এই সমাজ কিভাবে তাকায়। পরের দিন থেকে প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন পড়ানো শুরু করলাম। টাকাটা বেশি ছিল না, কিন্তু নিজের হাতে উপার্জনের শান্তি অন্যরকম। রাতের একাকিত্ব তখনও ছিল, তবে আমি শিখেছিলাম কাউকে আঁকড়ে বাঁচা মানে নিজের সুখকে বন্ধ রাখা। 3 বছর কেটে গেছে, এখন আমি স্থায়ী শিক্ষক। নিজের ঘর সাজিয়েছি, গ্রামের মানুষ এখন আমাকে শিক্ষিকা আপা বলে সম্মান করে। তখনই স্কুলে নতুন শিক্ষক এলেন, মাহিম। শান্ত, ভদ্র, আন্তরিক। প্রথমে দূরে রেখেছিলাম, কিন্তু বুঝলাম সে আলাদা। একদিন বলল, আপনি অনেক লড়াই করেছেন, আমি যদি পারি সেই লড়াইয়ের সঙ্গী হতে চাই। আমি চুপ করে আকাশের দিকে তাকালাম। মনে হলো নতুন এক সন্ধ্যা নামছে, যার পরে আলো আছে। আমি তাড়াহুড়ো করিনি, শর্ত দিলাম, আমার স্বাধীনতা, আমার কাজ, আমার সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। মাহিম বলল, আপনি যেমন আছেন তেমনভাবেই আমার ভালো লাগে। 1 বছর পরে ছোট্ট করে বিয়ে করলাম। আজ আমরা একই স্কুলে পড়াই, আর বিকেলে গ্রামের মেয়েদের জন্য বিশেষ ক্লাস নেই। আমি চাই না কোনো মেয়ে শুধুমাত্র অপেক্ষা করেই জীবন নষ্ট করুক। আমি এখন সেলিনা বেগম, এক শিক্ষিকা, এক স্ত্রী, আর নিজের জীবনের মালিক। বিয়ের পর প্রথম ঈদে আমি গ্রামের সব গরিব মেয়েদের নতুন জামা কিনে দিলাম। তারা যখন হাসি মুখে আমার কাঁধ ধরে বলল, আপা, আপনি না থাকলে আমরা এটা পেতাম না, তখন বুঝলাম আলো শুধু নিজের জন্য হলে তার মূল্য কমে যায়। অন্যের জীবনে ছড়িয়ে দিলে তবেই তা সত্যি হয়। মাহিম আর আমি মিলে গ্রামের এক প্রান্তে নারী শিক্ষা কেন্দ্র শুরু করলাম। সন্ধ্যায় মেয়েরা এসে পড়ে, কেউ পড়ালেখা শিখছে, কেউ সেলাই, কেউ কম্পিউটার চালানো। প্রতিটি মেয়ের চোখে আমি নিজের পুরনো চেহারাটা দেখি, অপেক্ষায় ভরা, কিন্তু ভয় পায়। আমি তাদের বলি, দূরের আলো দেখে বসে থেকো না, নিজের ভেতরে আলো জ্বালাও। একদিন হঠাৎ খবর পেলাম রফিক গ্রামে ফিরেছে। বাজারে আমার সঙ্গে তার দেখা হয়ে গেল। সবাক হয়ে তাকালো, তারপর কেমন অপরাধীর মতো নিচের দিকে তাকালো। বলল, তুমি ভালো আছো তো সেলিনা? আমি হেসে বললাম, আমি খুব ভালো আছি রফিক, তুমি কেমন? আমার চোখে তখন কোনো অভিমান ছিল না, শুধু দূরের একজন মানুষের জন্য শুভকামনা। রফিক হয়তো ভাবেনি যে মেয়েটাকে সে ফেলে গিয়েছিল সে একদিন নিজের আলোয় এমন উজ্জ্বল হয়ে দাঁড়াবে। এখন আমার গল্পের নাম আর দূরের আলো নয়, এটা পথের আলো। কারণ আমি শিখেছি, যাত্রা যতই কঠিন হোক, নিজের আলো নিয়ে হাঁটলে পথ একদিন নিজেই সুন্দর হয়ে যায়। নারী শিক্ষা কেন্দ্র চালাতে গিয়ে বুঝলাম, শুধু পড়াশুনো শিখিয়ে হবে না। গ্রামের মানুষদের মানসিকতা না বদলালে মেয়েরা কখনোই সত্যিকার স্বাধীন হবে না। অনেকেই পেছনে কথা বলতে লাগলো, মেয়েরা বেশি শিখলে বাড়ি ভাঙে, শিক্ষিকা আপা গ্রামের মেয়েদের মাথা উঁচু করে দিচ্ছে। প্রথমে রাগ লাগতো, পরে বুঝলাম এটা ভয়, তাদের ভয়। মেয়েরা যদি নিজের পায়ে দাঁড়ায় তবে পুরনো শাসন হারিয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিলাম, এই ভয়কে অজ্ঞতা থেকে মুক্ত করতে হবে। মাহিম পাশে ছিল। আমরা গ্রামে আলোচনা সভা শুরু করলাম, যেখানে
পুরুষ মহিলা একসাথে বসে কথা বলতো। ধীরে ধীরে কয়েকজন বদলাতে শুরু করলো, কিন্তু সবার নয়। ঠিক তখনই একদিন এক চিঠি এলো, মালয়েশিয়া থেকে নয়, শহর থেকে। রফিক লিখেছে সে অসুস্থ, একা, আর ভুল বুঝতে পেরেছে তার। সে ক্ষমা চেয়ে বলেছে আমি যদি চাই তবে একবার দেখা করতে চায়। চিঠিটা পড়ে আমার ভেতরে ঝড় উঠল। মাহিমকে বললাম, তুমি কি রাগ করবে যদি আমি রফিকের সঙ্গে দেখা করি? সে শান্তভাবে বলল, তুমি যা ঠিক মনে করো করো, কিন্তু মনে রেখো অতীত শুধু তখনই শান্ত অতীত শুধু তখনই শক্তি হারায় যখন আমরা তাকে ভয় পাই না। আমি শহরে গেলাম। রফিককে দেখে মনে হলো সে অনেক বয়স্ক হয়ে গেছে, চোখে অনুতাপ। কিন্তু আমি বুঝলাম আমি আর সেই মেয়ে নই যে তার জন্য অপেক্ষা করত। আমরা কথা বললাম, ক্ষমা করলাম, বিদায় নিলাম। ফিরে এসে অনুভব করলাম আমার হৃদয় এখন মুক্ত। মাহিমের সঙ্গে আমার সম্পর্ক আরো গভীর হলো। আমরা এখন শুধু স্বামী স্ত্রী নই, আমরা একে অপরের স্বপ্নের সঙ্গী। সে বলল, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার অনুপ্রেরণা। আমরা ঠিক করলাম নারী শিক্ষা কেন্দ্রটিকে আরো বড় করব। শহর থেকে প্রশিক্ষক এনে মেয়েদের চাকরি পাওয়ার সুযোগ করে দিব। 5 বছর পর আমার ছাত্রীরা এখন নিজের ব্যবসা করছে, কেউ স্কুলের শিক্ষক হয়েছে, কেউ আবার শহরে চাকরি করছে। যখন তারা ফিরে এসে বলে, আপা, আপনার জন্য আজ আমি দাঁড়িয়ে আছি, তখন মনে হয় আমার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। আমার গল্পের শেষ নেই, কারণ আমি বুঝেছি আলো একা রাখলে নিভে যায়, ছড়িয়ে দিলে চিরকাল জ্বলে থাকে। দূরের আলো থেকে আমি এখন পথের আলো, আর এই আলো আমি অন্যদের হাতে দিয়ে যাচ্ছি, যাতে তারা নিজেদের পথ খুঁজে পায়।